সার্কাসে ক্লাউন চিনেন? ক্লাউন, জি চিনি। ক্লাউনকে নিয়ে যদি আপনার রাজবাড়িতে নিয়ে থাকতে দেন, সে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পদত্যাগের ভাবনার মতো একটা সংকটে কিভাবে পড়লেন তিনি আর কি? উনি যে পদত্যাগের কথা চিন্তা করছেন, এটা আমি আপনি কার কাছে জানতে পেরেছি? যার কাছে জানতে পেরেছি, উনি একটা পলিটিক্যাল পার্টির লিডার। আচ্ছা, উনি কি ডক্টর ইউনূসের স্পোক্স পারসন? না। ডক্টর ইউনূসের একটা বিশাল প্রেস উইং আছে। আগে কোনো প্রধানমন্ত্রীর এত বড় প্রেস উইং ছিল না। জি। এবং সব প্রেস উইংয়ের প্রত্যেকটা লোক প্রফেশনাল, মানে সাংবাদিক, একজন দুজন বাদে, এবং এরা খুবই অ্যাক্টিভ। কিছু পান থেকে চুন খসলে যেটা উনি বলেছেন সেটাও বলে দেয়, যেটা উনি বলেন না সেটাও তারা বলে দেয়, এবং দায়িত্ব নিয়ে বলে। প্রেস উইংয়ের যিনি প্রধান প্রেস সেক্রেটারি, উনি তো অনেক সময় উপদেষ্টাদের চেয়েও পাওয়ার নিয়ে, দায়িত্ব নিয়ে উনি অনেক সময় কথা বলেন। তো এত লোক থাকতে ওনার মনের এই বিরক্তি, এই হতাশা, এটা প্রকাশ করার জন্য মানে নাহিদ ইসলাম অ্যাপ্রোপ্রিয়েট পারসন কি করে হয়, এটা আমার কাছে ভাই ক্লিয়ার না। আচ্ছা, কালকে রাতে ঘটনা হয়েছে, কাল রাতে উনি প্রকাশ করেছেন বিবিসির কাছে। আমি বুঝতে পারলাম না আমাদের কোনো সাংবাদিকরা আজকে এই ব্যাপারটা নিয়ে প্রেস উইংকে কেন নক করলো না, কেউ নক করে নাই। আমি আজকে বিকাল পর্যন্ত ওয়েট করছি যে প্রেস উইং থেকে কোনো বিবৃতি আসে কিনা। প্রেস উইং কিচ্ছু বলেনি। আমি যদি এখন বলি মিস্টার নাহিদ ইসলাম ওনার দলের পলিটিক্সটা এই কথার মাধ্যমে করেছেন, এটা কিভাবে খণ্ডন করবেন? ডক্টর ইউনূস যে ওনার কাছে ওনার হতাশা ব্যক্ত করেছেন, এবং হতাশা ব্যক্ত করার জন্য ওনাকেই একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট পারসন মনে করেছেন, সেটার কি প্রমাণ আপনার কাছে আছে? না আমার কাছে আছে। আমি তো আজকে সারাদিন খালি প্রমাণই খুঁজলাম, আচ্ছা, পাইলাম না তোরে ভাই। তো এইগুলো হলো নানা ধরনের ঘটনা। এখন কি হচ্ছে, আমি যদি অন্যভাবে বলি, তো এটা শোনার পর একদম প্রাথমিক প্রতিক্রিয়া, অতগুলি প্রতিক্রিয়া হয়েছে, আমি বলি আপনাকে। জি। একজন আমাকে বলতেছে, কালকে যখন শুনছে, সে প্রথমে তিনি বলতেছে আজকে কি বার? আমি বললাম কেন, বৃহস্পতিবার। ওই তাহলে আগামীকাল শুক্রবার না? আমি বলছি হ্যাঁ। ওই তাহলে শুক্রবারকে মাথায় রেখে কিছু একটা হচ্ছে। আবার একটা গণজমায়েত, শুক্রবার তো ঢাকা শহরে জমায়েত করা, বিক্ষোভ করা খুব সহজ, বাদজুমার পরে সাধারণত কিছু লোকজন তো রেডিমেড পাওয়া যায়। আচ্ছা, কিছু একটা হইতে পারে, কিন্তু সবাই এত হাহাকার করবে যে না যেও না, সাথী কিছু একটা বলবে, কি বলবে আমি জানি না, বলবে। অনেকে ভেবেছিল গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, আশপাশের জেলা থেকে গাড়ি ভর্তি করে লোক আসবে, না ওনারা যাওয়া ঠিক হবে না। তো হয় না এই কাজগুলো। আচ্ছা, হয় না, এই কারণে হয় না। এবং যিনি আমাকে এগুলো বলেছেন উনি পলিটিক্সও করেন না, একজন সাধারণ মানুষ, অবসরপ্রাপ্ত একজন বেসরকারি কর্মকর্তা। তো ওনারাও বুঝছেন রে ভাই, তো নাটক করে কি লাভ বলেন? এইভাবে সিম্পেথি আদায় করা যায় না। সিম্পেথি আদায় করতে হলে কাজ উপদেষ্টা বলেছেন সংস্কার নিয়ে সরকার চাপে রয়েছে। চাপ বলতে কি বোঝাতে চাচ্ছেন? যদিও সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দল কিন্তু একমত, কিছু কিছু জায়গায় ঐকমত হয়নি, সেটা প্রক্রিয়া চলছে। তাহলে এই ইস্যুতে চাপটা কেন? আর যেটা তিনি বললেন যে সরকারের তো প্রধান এজেন্ডা হতে নির্বাচন, সংস্কার, বিচার, এর বাইরে আর সরকার আর কি কাজ করতে পারে, মানে এই ইন্টারিম গভর্নমেন্ট? শুনেন, যে কথাটা অসীম ভাই বললেন, আমি ওটার সূত্র ধরেই বলি। জি। যে আমাদের সংবিধানে তো এটা নাই, এই সংবিধানে যা আছে কি নাই এটাও তো তারা মানে না। তারা কিন্তু সংবিধানকে তাদের মতো করে মানে, কিছু মানে কিছু মানে না, যেটা পছন্দ না হয় সেটা মানে না, আবার মানে। আচ্ছা। আর এর মধ্যে উনি বলতেছে যে সুপ্রিম কোর্টের আমাদের একটা রেফারেন্স আছে। ওটা কি আছে? ওটা পড়ছেন? ওটার মধ্যে জাস্ট লেখা আছে যে ডে টু ডে রুটিন ওয়ার্কগুলি করবে। রাইট। আচ্ছা, যদি তারা ডে টু ডে রুটে, যেহেতু দেশে এই মুহূর্তে কোনো সরকার নাই, এক ধরনের সাংবিধানিকভাবে কোনো সরকার নাই, অতএব একটা সরকার চালানোর জন্য দরকার। এই জন্য ইচ্ছা করলে রাষ্ট্রপতি তার ডে টু ডে ওয়ার্কগুলি করার জন্য কতিপয় উপদেষ্টা নিয়োগ করতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতিকে ওনারা পরামর্শ দিয়েছে যে আপনি ইচ্ছা করলে কতিপয় উপদেষ্টাকে নিয়োগ করতে পারেন দৈনন্দিন কাজগুলো সারার জন্য। আচ্ছা, রাষ্ট্রপতি ওনাদেরকে নিয়োগ দিয়েছেন। ওনারা কিন্তু রাষ্ট্রপতির নিয়োগকৃত ব্যক্তি, কিন্তু এরা সবাই, এবং তাদেরকে দিয়েছেন কেন? ডে টু ডে কাজগুলি করার জন্য। তো ডে টু ডে কাজের মধ্যে পোর্ট কোত্থেকে আইলো, করিডোর কোত্থেকে আইলো, কোত্থেকে আইলো রে ভাই, এটা বুঝান তো আমারে। এবং সেখানে সংস্কার যেটা সংস্কার কোত্থেকে আসলো, বিচার কোত্থেকে আইলো, এগুলো কোত্থেকে আইলো? এগুলো জনদাবির প্রেক্ষিতে হয়তো আসছে,
আমি কিন্তু এগুলো উড়াই দিচ্ছি না। আচ্ছা। এগুলো জনদাবির প্রেক্ষিতে আসছে। কিন্তু করিডোর বন্দর কি জনদাবির প্রেক্ষিতে, মানে করিডোর বন্দর এগুলো কি জনতার দাবি? না, ওগুলি না। বিচারটা জনদাবির মধ্যে আছে, সংস্কারটা জনদাবির মধ্যে আছে। ঠিক আছে, জি। এখন জনদাবিটা কি সেটা কে মাপবে? শেখ হাসিনা তো 15 বছর বলতো যে এই দেশের জনগণ তো আমার সঙ্গে। আচ্ছা, উনি এটা প্রমাণ করে দিচ্ছে। দেখেন ইলেকশনে যে পাস করছে সেও আমার লোক, যে ফেল করছে সেও আমার লোক। তো এই দেশের জনগণ সব তার। এর চেয়ে বড় প্রমাণ আপনারা কি চান? কাগজ কলমের চেয়ে বড় কোনো প্রমাণ আছে? নাই তো। যে পাস করছে সেও আমার লোক, যে যার সঙ্গে ফাইট করছে সেও আমার লোক, সবই তো আমার। আচ্ছা। তো ওই দাবি কি মানে লজিক্যালি আপনার কাছে অথবা নৈতিকভাবে আপনার কাছে গ্রহণযোগ্য বলেন? তো এখন জনদাবির প্রতিনিধিত্ব কে করতেছে? যারা করতেছে ওনারা যখন একটা মিটিং ডাকে লোক হয় 200, তো ওনারাই তো জনদাবির প্রতিভূ। আচ্ছা, ওনারাই দাবি করতেছেন যে আমরা এই আন্দোলনকে সিফা সালাম, আমরা তো সিফা সালামটাকে 200 বেশি লোক হয় নাকি? জিনিসগুলো বুঝতে হবে। একসময় কিন্তু ওনারা ওই 200 না 2 লক্ষ লোকের সামনেই ছিল, ওনার ডাকে আসে নাই। 2 লক্ষ লোক নিজের প্রেরণায় আসছিল, আমরাও ছিলাম, নিজের অন্তর্গত তাগিদে আসছিল। সেই তাগিদের সামনে ওনারা ছিল, বাই চান্স ছিল। শুনেন, আমি একটা ঘটনা বলি ছোট্ট করে একটা। জি। ওই যে কাজল রেখা ছবিটা দেখছেন? কাজল রেখা গল্প শুনেছি, গল্প শুনছেন যে এক রাজকুমারের সারা শরীরে সুই লাগানো থাকে। আচ্ছা, তো সে সারা শরীরে সুই কিন্তু রাজকন্যা তুলছে, শেষ একটা সুই বাকি সে ছিল। 2টা সুই ছিল চোখের মধ্যে, আচ্ছা, চোখ বন্ধ। তখন তার দাসী যে ওই সুই 2টা তুলে কয় কি যে আমি তোমার বাঁচাইলাম, তুমি আমার বিয়ে করো। বিয়ে তো করলো। সে তো বিয়ে করলো। আচ্ছা। তো বিয়ে তো বেশ করলো। ঘটনা হলো কি, ওই রাজকুমারের জীবনটা বাঁচাইছিল কে? যে সারা শরীরে এগুলো তুললো সে, নাকি যে ফিনিশিং দিয়া বলে যে আমার তুমি করো? কারণ এরা হলো সেই জিনিস। এখন দাবি করতেছে আমি সব করছি। 15 বছর ধরে এরা যে মামলা মোকদ্দমা খাইলো, দৌড়ের উপরে থাকলো, এগুলি কিছুই না। এদেশের গৃহবধূরা যে রাস্তায় নামলো, ছোট ছোট বাচ্চাকে হাতে ধরে নিয়ে রাস্তায় নামছে, এরা কিছুই না। তারা তো ওই যে বিএনপির সামনেই বলছে 16 বছরের বিএনপি কি করেছে, ওটাই তো। তারা তো ওই করছে। টাকনবাসীও বলছিল আচ্ছা, এই যে তোমার তো আমি বাঁচাইছি, তুমি চোখ খুলে প্রথমে কাকে দেখছো? আমাকে দেখো নাই? হ্যাঁ তোমাকে দেখ, তো আমি তো তোমার বাঁচাইলাম। ভাই হিসাবটা এভাবে বুঝতে হবে। তো হলো ঠিক আছে, তারাই যদি করে থাকে, এখন তাদের ডাকে লোক আসে নাকি? আসে নাকি? তাদের ভয়টা কোথায় আমি বলি আপনাকে। তাদের ভয় আছে, কিন্তু তাদের ভয়টা হলো এই জায়গায় যে তারা এরই মধ্যে দেখেন তাদের কিন্তু দেশের মানুষ মাথায় করে রাখছিল। এখন কি মাথায় নাই? অবশ্যই নাই। কেন? শুনেন, কিভাবে? একটা কথা আমি বলি আপনাকে জি। ভাই, কারে কোথায় নিয়ে গেলেন সেটা ইম্পর্টেন্ট না। আচ্ছা। আপনি যদি একজন ওই যে সার্কাসে ক্লাউন চিনেন, ক্লাউন, জি চিনি। ক্লাউনকে নিয়ে যদি আপনার রাজবাড়িতে নিয়ে থাকতে দেন, সে রাজপুত্র হয় না, বরং সে রাজবাড়িটাকে সার্কাসে বানায় ফেলায়। আচ্ছা, এখান থেকে বুঝে নেন ঘটনাটা কি। তারা যে জায়গায় থাকার যোগ্য সেই জায়গায় তারা মনে করছে আমি এখানে এসে কিছু হয়ে গেছি, হয় নাই। তারা নিজেদের আচার আচরণের মাধ্যমে জনগণ তাদেরকে ত্যাগ করছে অলরেডি। একটা লোক আপনি বলেন ভাই, আমরা তো মিডিয়ায় দেখলাম ধানমন্ডি এলাকায় ঘটনা দিন হাক্কানি পাবলিশার্সের ইয়েকে হ্যাঁ, যেভাবে তারা আপনি এখনই ধরেন পুলিশকে প্রেশার দিচ্ছে, এখন ধরেন, তো এখন ধরবেন, তবে তো মামলা আছে, মামলা আমি পরে করব। এটা কি? এটা কোনো সভ্য দেশে হয়? এবং তাকে তো ছাড়ানোর জন্য পরে তারপরে তাকে ছাড়িয়েছে। গেল ছাড়িয়েছে। হান্নান মাসুদ গিয়েছিলেন। তাকে জি। ছাড়াই নিয়ে আসলো। আচ্ছা, তো এটা কি কোনো সভ্য দেশের হইতে পারে? হয় এটা এই দেশে হয়। কেন হয়? কারণ এদেশের এই মাতব্বরি এরা পাইছে। এখন তারা ওই পুরো রাজপ্রসাদটাকে সার্কাস বানানোর তালে আছে। সংস্কার ইস্যুতে এবং নির্বাচন ইস্যুতে, করিডোর ইস্যুতে আপনি বিরতির আগে করিডোর বন্ধ নিয়ে বলেছেন। সেই ইস্যুতে আমাদের যে সেনাপ্রধান তিনি বক্তব্য দিয়েছেন 2 দিন আগে, তিনি পরিষ্কার করেছেন তাদের অবস্থান, এবং ইনি এও বলেছেন যে সংস্কার বা এইসব ইস্যুতে আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয় নাই, কোনো পরামর্শ নেওয়া হয় নাই। বন্দর এবং করিডোর ইস্যুতে উনি ওনার বক্তব্য পরিষ্কার করেছেন। দেখেন, সেনাপ্রধান ওনার মানে বিভিন্ন মানে উচ্চপদস্থ সেনা সদস্যদের নিয়ে যে মিটিংটা করেছেন দরবারে, এটার ব্যাপারে কিন্তু কোনো মানে অফিসিয়াল কোনো ডকুমেন্ট কিন্তু আমরা কেউ পাইনি। হ্যাঁ, বাট সাংবাদিকরা যেভাবে করেন বিভিন্ন সোর্সের মাধ্যমে, সেভাবে ওটা বাইরে চলে আসছে এবং বিভিন্ন মিডিয়াতে এটা নিয়ে লেখালেখি হয়েছে, এবং সেনা মানে সদর থেকেও এটার ব্যাপারে কোনো আপত্তিও আসে নাই। আচ্ছা, তারা কোনো বলে নাই যেগুলো আমরা বলিনি, এ কথা বলেনি। কাজে আমরা আপাতত সাধারণ মানুষ, আমাদের তো আগ্রহ একটা আছে
আমরা ধরে নিতে পারি উনি এ ধরনের কথাবার্তাই বলেছেন, হুবহু ওই কথাটাই বলেছেন, ওভাবেই বলেছেন। এটাতে এক একজনে এক একভাবে লিখেছে। আমি কিন্তু 4-5টা ভার্সন পেয়েছি। কাজে এই কোনটা যে উনি যে কীভাবে বলেছেন এটা তো আর আমি বলতে পারবো না। তবে সবগুলি মূল বক্তব্য একটা জায়গায় যে মিল আছে, সেটা হলো গিয়ে যে উনি বলতে চেয়েছেন যে এই বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে। উনি বলতে চেয়েছেন যে আপনার করিডোর দেওয়া নিয়ে ওনার আপত্তি, মানে ওনাদের আপত্তি, এবং উনি বলতে চেয়েছেন যে মব ভায়োলেন্সটাকে একদম বন্ধ করতে হবে। এই কথা আমি মিল পেয়েছি, হুবহু মিল, সবাই এই কথাগুলি লিখেছে। যদি উনি এটা বলে থাকেন, এটা কিন্তু ভুলটা কোথায়? আমি তো মনে করি এই 3টা কথাই এদেশের সাধারণ মানুষের কথা। আর আপনি বলবেন যে সাধারণ মানুষের কথা আমি কেমনে কইলাম? আমি তো শেখ হাসিনার মতো বলতে পারতেছি না, সব আমি আমার কথা বলতেছি, আমি আমার ফ্যামিলির কথা বলতেছি, আমি যাদের সঙ্গে মিশি, যাদের সঙ্গে আমি কথা বলেছি, আমি তাদের ফিলিংসের কথা বলতেছি। এই 3টা কথা আমাদের সবার কথা। আমরাও চাই নির্বাচন ডিসেম্বরের মধ্যে হয়ে যাক, এবং ডিসেম্বরের মধ্যে না হলে মানে হলে পরে দেশ একদম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এটা মনে করি না। ডিসেম্বরের মধ্যে না হলে ক্ষতির সম্ভাবনা বেশি। যে কথাটা অসীম ভাই বলেন, খুব দারুণ কথা বলছেন, কিন্তু যে উনি তো নিজেই বলেছেন যে কম সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুন মাস। আচ্ছা, আপনি আমাকে বলেন তো বাংলাদেশে কোন পলিটিক্যাল পার্টিটা এ পর্যন্ত বলেছে যে আমরা বেশি সংস্কার চাই? কে বলছে? উনি তো পলিটিক্যাল পার্টি একজন মুখপাত্র, আমি বলবো ওরা দলের, সে তো বললো যে ছোট সংস্কারে আমরা ছোট সংস্কার চাই, ডিসেম্বর নির্বাচন। যদি ছোট সংস্কার দেওয়ার একটা অপশন থাকে, জি ধরেন এই কথাটা শেষ বলে আমি, যদি ছোট সংস্কার চাওয়ার একটা অপশন থাকে এবং সেটা চাইলে যদি ডিসেম্বরের আগে নির্বাচন হয়, তাহলে রিজওয়ানা হাসানের কথা কি মূল্য আছে? উনি তো বলছে ডিসেম্বরের আগে না, আগে তো হয় এই